আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা আরও একটি নতুন নতুন লাইভ প্রোগ্রামে হাজির হয়ে গেলাম 20 দিনের রাইটিং শিখি জার্নিতে। নিশ্চয়ই মনে আছে গতকাল একটি ক্লাস হয়েছিল, আজ 11 তারিখ, আজকে আরও একটি ক্লাস। এবং নিশ্চয়ই তোমরা রুটিন সম্পর্কে অবগত হয়েছ। সপ্তাহে 3 দিন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তবে সপ্তাহে আমি 4টা করে ক্লাস নেব। আজকের পর আমি হয়তো বা 24 ঘন্টা পর আমি সেই রুটিনটা তোমাদের জানিয়ে দেব। সাথে এটাও জানিয়ে রাখি, আজকের ক্লাসের পর এক্সক্লুসিভ একটা প্র্যাকটিস শিট শেয়ার করা হবে ইংলিশ মজা অ্যাপ বা ওয়েবসাইটে। এর জন্য আমি সময় নেব তোমাদের থেকে এই ক্লাসটি শেষ হওয়ার পর 24 ঘন্টা। কারণ তোমরা জানো আগামীকাল শুক্রবারের কারণে একটু সময় লাগবে, বাট আমি একটা প্র্যাকটিস শিট তোমাদেরকে শনিবার 10টা থেকে 11টার মধ্যেই শেয়ার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন শুধু ক্লাস করতে হবে, ক্লাসের বাইরে অন্য কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা, আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমি আগে ফার্স্ট একটু জানতে চাই। ওকে, আমি একটু দেখি যে শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু দ্রুত জানাও। আমরা ক্লাসটি শুরু করছি। এখন আর কোনো কথা বলা যাবে না, ক্লাসে যা বলা হচ্ছে সেগুলো একটু নজর রাখো। আর অবশ্যই আশা করছি তোমরা সবাই বইটা সংগ্রহ করা শুরু করেছো, বিকজ আর একটি ক্লাস পর লেকচার 4 থেকে হয়তো বা বইটার আমাদের প্রচুর দরকার হয়ে পড়বে, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন। তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই। ডে টুতে ফার্স্টে আমরা একটু পেছন ফিরে দেখব, ফ্ল্যাশব্যাক। অর্থাৎ ডে 1-এ আমরা কি দেখেছি, ফ্ল্যাশব্যাকটা একটু লক্ষ্য করো, যেখানে আমি এই কথাটি বলেছিলাম শুরুর দিকেই, যেগুলো সম্বল করে একজন শিক্ষার্থীর এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আয়োজন চালিয়ে যাওয়া উচিত। তার ভিতরে প্রথম কন্ডিশন ছিল তাকে টেন্স ভালো জানতে হবে। আশা করছি যে তোমরা, আমি প্রথম দিনে যে লিঙ্কটা দিয়েছিলাম সেখান থেকে তোমরা ক্লাস করে নিয়েছো। আর হয়তো বা এছাড়াও তোমাদের অনেকের ভালো জ্ঞান রয়েছে টেন্সে, আলহামদুলিল্লাহ। একটু কমেন্টে আমি জানতে চাই, আমি একটু নজর রাখছি তোমরা কারা কারা সেই লিঙ্ক অনুসরণ করে ক্লাসটা কমপ্লিট করেছো। মাত্র 17 মিনিট একটা ক্লাস এবং প্রতিটা স্ট্রাকচার কন্ট্রোলে আছে। আমি যদি তোমাকে বলি বা কেউ যদি তোমাকে ধরে যে বলো তো পাস্ট টেন্সের স্ট্রাকচার কি, ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সঙ্গে সঙ্গে তুমি এটা ধরতে পারবে কিনা, বা কোনো একটা ইংরেজি বাক্য দেখে টেন্স চিনতে পারবে কিনা, এটা তুমি একটু বলো। অথবা এই লিঙ্ক থেকে নয়, আগের বেসিক কনসেপ্ট থেকেও হয়তো বা তোমাদের অনেকের ভালো জ্ঞান রয়েছে, এটা একটু জানাও। এরপর নাম্বার 2 যেটা তোমাকে জানতে হবে, শর্ত ছিল যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সংক্রান্ত একটা ধারণা, এর সঙ্গে অবজেক্ট না থেকে অনেক সময় কমপ্লিমেন্ট থাকে বা অ্যাডভার্ব থাকে, সেই সংক্রান্ত ধারণা আশা করছি অনেকের রয়েছে। না থাকলেও সমস্যা নেই, আজকের ক্লাসে সেগুলো রিভিউ হবে। এর পাশাপাশি আমরা জানতে বলেছিলাম যে সেন্টেন্সের একটা জ্ঞান থাকতে হবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি স্ট্রাকচার প্যাটার্ন, এবং তার সঙ্গে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এবং তার সঙ্গে সিকোয়েন্স অফ টেন্স। আর এ কারণে বলি যে বেসিকে তোমার যদি জ্ঞান না থাকে, বেসিক ব্যাপার ইংরেজির ফান্ডামেন্টাল বিষয়গুলো তুমি যদি না জানো, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার দরকারই নেই। তুমি কেনই বা সেটা শিখতে চাইবে? কারণ ফ্রি হ্যান্ড রাইটিং তো একটা অ্যাডভান্স লেভেলের আলোচনা, রাইট? সো সেক্ষেত্রে আমি বলবো যে এই কোর্সে যুক্ত হবার ক্ষেত্রেও অন্যতম একটি শর্ত হচ্ছে যে অ্যাটলিস্ট এই মৌলিক জিনিসগুলো তোমাকে জানতে হবে। আশা করছি তোমরা এটা জেনেছো। তো আয়োজনটি শুরু করব। আয়োজন শুরু করার পূর্বে আরেকটি বিষয় বলি, কারো কারো একটা প্রশ্ন রয়েছে যে 20 দিনের জার্নিতে কি আদৌ ইংরেজি শেখা সম্ভব? 20 দিন নয়, 20,000 বছরে তুমি শিখতে পারবে না। 200 ক্লাসের মাধ্যমে শিখতে পারবে না, যদি না তোমার ডেডিকেটেড ইন্টেনশন না থাকে, শিখতেই চাই আমি নাছোড় বান্দা। সো আমি বলবো 20টা ক্লাসে আমি তোমাকে যে মূল রসদটা দিয়ে দেব, মূল গোপন রহস্যটা তোমাকে শিখিয়ে দেব। এরপর ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি বুঝে নেবে যে আসলে জিনিসটা কি। এরপর একটা বই অনুসরণ করে, একটা সিস্টেম অবলম্বন করে তুমি এগোতে থাকলে কিছুদিনের মধ্যে আপনা আপনি তোমার ভেতরে ইমপ্রুভমেন্ট তৈরি হবে। বুঝতে পেরেছ? সো এই কোর্সের মূল নীতি হচ্ছে যে একেবারে শুরু থেকে শুরু আর আত্মবিশ্বাস দিয়ে শেষ। আমি তোমাকে একটা আত্মবিশ্বাসের জায়গা নেব এবং তুমি নিজেই বলবে আলহামদুলিল্লাহ আমি এখন বুঝি ফ্রি হ্যান্ড রাইটিংটা কি, আমি পারি না, এটা আমার ব্যর্থতা। বাট তুমি বুঝতে পারবে যে কোন কোন জায়গায় হাত দিলে তুমি সেখানে সবল হয়ে উঠবে বা তুমি দক্ষ হয়ে উঠবে।
ঠিক আছে, শর্ত একটাই, প্রতিটা দিন লাইভে অ্যাটেন্ড থাকতে হবে। ওয়েল, আমরা আজকে মূল ফোকাসটা দেব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এর সঙ্গে এক্সটেনশন আমরা কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বকেও টেনে নিয়ে আসবো, দেখব যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে এটা আসলে কিভাবে হেল্প করে। ওকে, আমাদের এই হচ্ছে শিরোনাম, বেসিক কনসেপ্ট অফ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, এই স্ট্রাকচারটাকে আমি একটু ফার্স্ট লিখি, RUCTUR, স্ট্রাকচার। ওকে, আমি প্রথমত স্ট্রাকচারটা লিখে রাখি, তাহলে অনেক কাজে দেবে। সাবজেক্ট, এরপরে বসবে ভার্ব, এরপরে বলছি আমরা কি অবজেক্ট। ওকে, ডান। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, এটাকে একটু ব্ল্যাক কালার করি, তাহলে দেখতে ভালো লাগবে পরবর্তীতে। আচ্ছা, ঠিক ব্ল্যাক হলো না, অন্য কালার হয়েছে, আমি একটু ব্ল্যাক করে দিই। এনিওয়ে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার এখানে একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করি, এই ভার্বের ভিতরে কোনো কোনো সময় তুমি একটা জিনিস জানতে পারতে পারো বা তুমি দেখতে পাবে, সেটা হচ্ছে টিভি বা ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ভার্বের পর যদি অবজেক্ট থাকে, সেই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা জানতে হবে। আচ্ছা, আবার কোনো কোনো সময় ইনট্রানজিটিভ ভার্ব আসতে পারে, তখন যেটা হবে একটু খেয়াল করো, তোমরা এই বেসিকটাকে বুঝে নাও, তাহলে আমাদের পথ চলতে এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। এরপর যদি ইনট্রানজিটিভ ভার্ব হয়, কোনো ভার্ব যদি ইনট্রানজিটিভ হয়, ইনট্রানজিটিভের পরে যেটা বসবে সেটার অবজেক্ট হবে না, সেটার নাম হবে অ্যাডভার্ব। এই বিষয়টা ফার্স্ট একটু জেনে নাও। সাথে আরেকটা মজার জিনিস তোমরা জেনে রাখো, যে এই অবজেক্ট যে হতে পারে তারা কারা, এটা তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে বেসিকলি আমরা এখানে নাউন দেখতে পাই অবজেক্টের অবস্থানে, এরপরে হচ্ছে নাউন ফ্রেজ দেখতে পাই। নাউন ফ্রেজ শর্টকাটে না লিখে পুরোটা লিখি, কারণ অনেকে পরে বুঝতে নাও পারতে পারে। নাউন ফ্রেজ, এবং কোনো কোনো সময় এখানে আরেকটা জিনিস বসে, সেটি হচ্ছে প্রোনাউন। আমি একটু ছোট করে দিই যেন এটা একটা লাইনে থাকে। ব্যাস, বেসিক কনসেপ্টটা আমি তোমাদেরকে দিয়ে রাখলাম, এইটুকু মাথায় রাখো। এবার ধরো মনে মনে তুমি একটা কথা ভাবছো, সেটাই তো তুমি লিখবে, আর এটার নামই তো ফ্রি হ্যান্ড রাইটিং, যেটা আমরা গত ক্লাসে জেনেছি, যে মনের কথা কলম দিয়ে লিখবো, কলমের মাথা দিয়ে যেটা বের হচ্ছে সেটাই তো ফ্রি হ্যান্ড রাইটিং। আচ্ছা, আমরা একটা মনের কথা আগে দেখি। ওয়েল, এই হচ্ছে একটি আমাদের বাক্য। বাক্যটা একটু দেখো, যে সে গতকাল বিকেলে রাস্তায় দোকান থেকে বাংলাদেশের জীবন, গ্রামীণ জীবন জানার জন্য একটি পুরনো বই কিনেছিল। ধরা যাক তুমি এই কথাটা মনে মনে ভাবছো, এটা তুমি ইংরেজি করতে চাও, অথবা তুমি কোনো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় গিয়েছো, সেখানে তোমাকে এটা ট্রান্সলেশন করতে বলা হচ্ছে। এই তো, তার মানে এই জিনিসগুলো তোমাকে জানতে হয়। তো তুমি কি এই বাক্যটা দেখে কখনো ভেবেছো যে এই বাক্যের নেপথ্যে বা পেছনে যে স্ট্রাকচারটা লুকানো আছে, সেটা হলো একেবারে সিম্পল এই স্ট্রাকচারটা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিভাবে, সেটাই আমরা দেখব। কারণ একটা বাক্য অনেক বড় হতে পারে, কিন্তু এটার মৌলিক একটা জায়গা আছে, সেই মৌলিক জায়গাটা আমরা আস্তে আস্তে হিট করব, এবং দেখব যে কিভাবে সেগুলো ভেঙে ভেঙে ব্রেকডাউন পদ্ধতিতে ট্রান্সলেশন করতে হয়, এবং একসাথে সেগুলো মালা গেথে কিভাবে একটা বড় বাক্যতে রূপান্তর হয়। ঠিক আছে, তো চলো ফার্স্ট এটার মৌলিক অংশগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। সাথে এটাও বলি যে যারা তোমরা এটা ট্রাই করতে চাও, একটু ভিডিওগুলো পজ দিয়ে কোনো এক সময় তোমরা ট্রাই করতে পারো, আর লাইভে থাকলে তো অবশ্যই লাইভ থেকে তোমরা সলিউশন নেবে, তাই তো? সো আমি বলবো যে তোমরা অবশ্যই নিজেরাও ট্রাই করবে। আচ্ছা, এখন আমরা মৌলিক অংশটা বের করব, যেটা বাক্যের একেবারে মূল অংশ, মূল একেবারে রুট সেন্টেন্স। তো মূল সেন্টেন্স কোনটুকু, আমরা একটু ফিরে যাই। যেমন সে, আমি বলছি যে সে একটি বই কিনেছিল, এটি মৌলিক বাক্য। সে একটি বই কিনেছিল। সাজিয়ে নিয়ে আগে, তাড়াহুড়ো করা যাবে না, একটু দেখো তোমরা, সে একটি বই কিনেছিল, এটা মৌলিক কিনা তোমরা একটু বলো। এবং এই সম্পূর্ণ অংশটুকু থেকে যদি আমরা সে একটি বই কিনেছিল এটুকুকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এইটার আর কোনো অর্থ থাকবে না। তার মানে এটা একেবারে কিন্তু হচ্ছে মৌলিক অংশ, একেবারে এটা হচ্ছে মৌলিক অংশ। এখন এই কথাটারই আগে পরে অনেক কিছু লাগানো হয়েছে, আমি এই কথাটাই আবার নিলাম। আমি বলবো যে সে একটি পুরনো বই কিনেছিল, মানে বই কিনেছিল কিন্তু বইটার ধরন পুরনো, তার মানে জাস্ট এখানে পুরনো কথাটা আমরা লাগিয়ে দিলাম। সে একটি পুরনো বই কিনেছিল, সে একটি
পুরনো বই কিনেছিল, পুরনো কথাটা আগে দিই, হ্যাঁ, শুনতে ভালো লাগবে। এবং আমি রেড করলাম, আমি দেখাচ্ছি পরের বাক্যতে কোন অংশটা বর্ধিত হয়েছে, এবং এই সেম অংশটুকুই আমি নেব এবং নেওয়ার পর পরের বাক্যতে আমরা কি বলতে পারি, যে অতিরিক্ত যেটা বলা হয়েছে যে সে গ্রামীণ জীবনের বিষয় জানার জন্য, এইটুকুর সঙ্গে আমরা জুড়ে দিতে পারি সে গ্রামীণ জীবন জানার জন্য, এইটুকু হচ্ছে আমরা এই সামনে লাগিয়ে দেব। তো শুনতে একটু বেমানান লাগে বেসিক্যালি, যে গ্রামীণ জীবন জানার জন্য সে একটি পুরনো বই কিনেছিল, আমরা যদি সেটাকে একটু সামনে দিই শুনতে ভালো লাগবে যে সে গ্রামীণ জীবন জানার জন্য একটি পুরনো বই কিনেছিল। এবং লক্ষ্য করে দেখো প্রতিটা বাক্যতেই কিন্তু আমার যেটা মূল বাক্য, হ্যাঁ, বই কিনেছিল, সেটা কিন্তু আমি হারিয়ে দিইনি, সেটা কিন্তু আমার আছে। এর আগে পরে কিছু একটা যুক্ত হচ্ছে। এর সঙ্গে আমরা আরেকটু যুক্ত করতে পারি যে গতকাল বিকেলে রাস্তায় এক দোকান থেকে বাংলাদেশের গ্রামীণ জীবন জানার জন্য, তো বাংলাদেশের গ্রামীণ জীবন গতকাল বিকেলে রাস্তায়, এইটুকু হচ্ছে বাড়তি অংশ। সো এটা আমরা নিলাম। দেখো আমরা বলবো গতকাল বিকেলে রাস্তায় এক দোকান থেকে বাংলাদেশের গ্রামীণ জীবন জানার জন্য, হ্যাঁ, গ্রামীণ তো আগেই ছিল, আমি এইটুকু শুধু মাথার সামনে নেব আর এই অংশটুকু তার সাথে লাগিয়ে দেব, আর সেটা বাক্যে শুরুতে দিয়ে দেবো, শুনতে ভালো লাগবে। ওয়েল, এবার একটা বিষয় তুমি খেয়াল করে দেখো, এবার কিন্তু শেষের যে বাক্যটা সেটা কিন্তু এই বাক্যতে রূপ নিয়েছে। তার মানে মূল বাক্য হচ্ছে আমার এটা, কিন্তু সেগুলোকে আমরা ভেঙে আরও ছোট ছোট 3টি ব্রেকডাউন, ছোট ছোট অংশে আমরা বিভক্ত করেছি। এখন যদি কাউকে বলা হয় যে বলো তো এই বাক্যটা ট্রান্সলেশন কি, এই বাক্যটা ট্রান্সলেশন কি, আর এই বাক্যটা ট্রান্সলেশন কি, তাহলে আমার মনে হয় তুমি খুব ইজিলি এটা ট্রান্সলেশন করতে পারবে। আর যদি পারো দেন এভরিথিং ইজ ওকে। আমরা এটা করাই শিখব। এটাই আমাদের সমস্যা হয় যখন বড় লম্বা একটা সেন্টেন্স আমরা দেখি, তখন মূলত আমরা ধরতে পারি না যে আসলে কোন অংশটুকুকে আমরা প্রধান রেখে ইংরেজি ট্রান্সলেশন শুরু করব এবং তারপরে বাকি অংশগুলোকে আমরা জোড়া লাগাবো। ঠিক আছে, এইগুলো প্রচুর পরিমাণে ন্যাচারালি প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের ভিতরে এমনিই চলে আসবে, শুধু আমার সাথে থাকো, আমার ডিরেকশনগুলো ফলো করতে থাকো। তাহলে আসো এবার আমরা একটু শুরু করি। আচ্ছা, এটা একটু বোল্ড করি আমরা, কেমন? আর এটাকে আমরা 4 বলছি যেহেতু এটা ফাইনাল, এটা 4, আগেরটা আর শেষেরটা হচ্ছে 1। সো আগেরটাকে আমরা অন্য একটা কালার দিই যাতে নজরে পড়ে। তাহলে সে একটি বই কিনেছিল, একেবারে সিম্পল প্যাটার্নে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের আলোচ্য বিষয়। তাহলে হি বা সি, আমরা এখানে হি দিতে পারি। হি কিনেছিল, বাই থেকে BOUGHT, বট। কি কিনেছিল? একটি বই, আবুক। এখন কেউ যদি আজকের এই ক্লাসে জিজ্ঞাসা করে যে স্যার এই বট কোথা থেকে আসলো, এটা কি, তাহলে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো বড়ই কঠিন হবে। বিকজ টেন্সের জ্ঞান থাকাটা খুব জরুরি ছিল, যেটা আমি বারবার বলছি। সো বাই থেকে কিন্তু বট হয়েছে, কেনা থেকে কিনেছিল, সে একটি বই কিনেছিল, কমপ্লিট। এখন আমি যদি শুধু এই কথা বলি সে একটি পুরনো বই কিনেছিল, তাহলে আমরা যেটা করব ওই সেম বাক্যটা আমরা রাখবো। পুরনোর জন্য এই জায়গাতে আমরা একটা লাগাবো, কি বলে, অ্যাডজেক্টিভ লাগাবো। ঠিক আছে, বইয়ের আগে আমরা একটা পুরনোর জন্য একটা অ্যাডজেক্টিভ লাগাবো। অ্যাডজেক্টিভ কি? পুরনো ইংরেজি হচ্ছে ওল্ড। তো যখন আমি ওল্ড নিচ্ছি তখন আর এখানে হবে না, তখন অ্যান হবে। এখন কেউ যদি বলো যে অ্যান কেন হলো, তাহলে সত্যিই এটা খুবই ফানি ফ্যাক্ট। কারণ এই জায়গাটা এসে তুমি বলতে পারো না ভাওয়াল থাকলে নর্মালি অ্যান হয়, কনসোনেন্ট থাকলে হয়, সে তো অনেক ছোটোবেলার কথা। দয়া করে এই ছোটোখাটো বেসিকগুলো শিখে ক্লাসগুলোতে অ্যাটেন্ড হয়ে, তাহলে আমারও শেখাতে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এনিওয়ে, তাহলে আমরা কি করলাম? হি বট অ্যান ওল্ড বুক, সে একটা পুরনো বই কিনেছিল। ডান। এবার আমরা যেটা বলবো যে সে একটি পুরনো বই কিনেছিল, সেটা ভালো কথা, কিন্তু তার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি? সে গ্রামীণ জীবন জানার জন্য একটা উদ্দেশ্য ছিল তার। তো যখন এরকম উদ্দেশ্য হয়, আমি প্রথম বাক্যটা জাস্ট এখানে রেখে দেব। আর এরকম যখন উদ্দেশ্যমূলক কোনো বাক্য থাকে, সেই উদ্দেশ্যমূলক বাক্যটা টু দিয়ে শুরু করতে হয়, এবং টু থাকলে ভার্বের একটা বেস ফর্ম হয়। এটা গত ক্লাসে তোমরা জেনেছো, যেটাকে ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভ দ্বারা উদ্দেশ্য প্রকাশ হয়। আমি সেখানে সিনেমা দেখতে গিয়েছিলাম, আমি সেখানে রুগী দেখতে গিয়েছিলাম। এই যে দেখতে, নিতে, খেতে, একটা উদ্দেশ্য প্রকাশ পায়, শেষে টু দিয়ে যুক্ত করতে হয়।
আমার উদ্দেশ্য এটা শেখানো নয়, আমার উদ্দেশ্য হলো মূল অংশটাকে ঠিক রেখে তার আগে পরে বিশেষায়ন বা বিশেষায়িত ফ্রেজগুলো বা কিছু একটা অংশ বসাচ্ছি কিভাবে সেটা দেখানো। তাহলে হি বট অ্যান ওল্ড বুক, সে একটি পুরনো বই কিনেছিল, ঝামেলা শেষ, গ্রামীণ জীবন জানার জন্য। সো টু কি জন্য, আমি বলবো যে টু লার্ন, টু লার্ন, ওকে, গ্রামীণ জীবন জানার জন্য, টু লার্ন, টু লার্ন কি সম্পর্কে, গ্রামীণ জীবন। সো অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে, অ্যাবাউট ভিলেজ লাইফ। ছোট ছোট এই প্রেপোজিশনের ব্যবহারগুলো তোমরা আস্তে আস্তে জানবে। প্রতিটা জায়গাতে যদি আমি মূল জায়গা থেকে ফোকাস অন্যদিকে দিই তোমরা একটু বিরক্ত হবে। সো এগুলো দেখতে থাকো। তাহলে কি করলাম, হি বট অ্যান ওল্ড বুক টু লার্ন অ্যাবাউট ভিলেজ লাইফ। বাক্য আমার কমপ্লিট, কমপ্লিট তো। আচ্ছা, 4 নম্বরে আমরা আরেকটা বাক্য এখানে মিস করেছি, আমরা একটু বাক্যকে বাড়াতে পারি। সে বাক্যটা কি, সে রাস্তায়, একটা জিনিস আমরা ছাড়া ফেলেছি, দেখেছো? হ্যাঁ, রাস্তায় এক দোকান থেকে, এই কথাটুকু কিন্তু আমরা নিইনি, তাই না? সে এই যে রাস্তায় এক দোকান থেকে, হ্যাঁ, এইখান থেকে আমরা নিই, বাক্যটাকে নিই, কেমন, এটাকে যুক্ত করি আর এটাকে ফেলে দিই। এই বাক্য তো আগের বাক্য। দেখো তুমি, সে গ্রামীণ জীবন জানার জন্য একটি পুরনো বই কিনেছিল, গ্রামীণ জীবন জানার জন্য পুরনো বই কিনেছিল, তার আগে আমি একটা জিনিস যুক্ত করতে পারি, সে রাস্তায় এক দোকান থেকে, তাই না? হ্যাঁ, রাস্তায় এক দোকান থেকে, রাস্তায় এক দোকান থেকে আমরা এইখানে দেব, এইটুকু আমরা যুক্ত করতে পারি। তার সঙ্গে আমরা একটু সে লাগাতে পারি শুরুর দিকে, এটা শুনতে ভালো লাগে, ভাষাগত ব্যাপার। হ্যাঁ, এই বাক্যটা আমরা আমাদের ছাড়া পড়েছিল, আমি যুক্ত করলাম। আর 5 নম্বরে যে বাক্যটা ছিল কেটে দিলাম, সেটা কিন্তু মূলত এইটা। তাহলে আসো, যে সে রাস্তায় এক দোকান থেকে গ্রামীণ জীবন জানার জন্য একটি পুরনো বই কিনেছিল, সে একটি পুরনো বই কিনেছিল। তাহলে কি বলতে পারি আমরা, তাহলে বলতে পারি হি বট অ্যান ওল্ড বুক, এটা আমরা রাখবো। আচ্ছা, আমরা একটু রাখি তো এখানে, হি বট অ্যান ওল্ড বুক আমরা এখানে রাখলাম তো। তারপরে বাকি অংশ রাখলাম টু লার্ন অ্যাবাউট ভিলেজ লাইফ, ভিলেজ লাইফ জানার জন্য, ঠিক আছে, ভিলেজ লাইফ জানার জন্য। ওকে ওকে ওকে, হি বট অ্যান ওল্ড বুক টু লার্ন অ্যাবাউট ভিলেজ লাইফ, কমপ্লিট করলাম। খেয়াল করে দেখো যে সে একটি পুরনো বই কিনেছিল গ্রামীণ জীবন জানার জন্য, সে রাস্তার এক দোকান থেকে এটা কিনেছিল। তা আমি যদি বলি যে হি বট অ্যান ওল্ড বুক, সে একটা বই কিনেছিল, বইটা কিনেছিল কোথা থেকে, এর সঙ্গে একটা সম্পর্ক আছে, রাস্তার কাছ থেকে। দোকান থেকে গ্রামীণ জীবনের জন্য একটি পুরনো বই কিনেছিল, তাহলে রাস্তার এক দোকান থেকেই বইটা কিনেছিল। বইয়ের সম্পর্কটা হচ্ছে মূলত রাস্তার পাশে সেই দোকান থেকে কেনা। সো অবশ্যই এই বইটাকে রাস্তার পাশ থেকে যে কিনেছে তারই খুব কাছাকাছি রাখতে হবে, নাহলে অর্থটা নষ্ট হয়ে যাবে। সো আমরা কি করছি, হি বট অ্যান ওল্ড বুক, সে একটি বই কিনেছিল, ডট ডট, এখানে আমরা দিতে পারি ফ্রম, কোথা থেকে বলো তো, ফ্রম মানে থেকে, ফ্রম আ রোড সাইড, ফ্রম আ রোড সাইড স্টল, হ্যাঁ, দোকান থেকে। এবার আমি উদ্দেশ্যটা এখানে প্রকাশ করছি। এখন বেসিক লেভেলে সবচেয়ে বড় যে জায়গাটা সমস্যা হয় সেটা হলো যে স্যার কোনটা আগে দেব কোনটা পরে দেবো এটা তো আমি বুঝি না। আপনি তো স্যার এখানে বুঝিয়ে দিলেন, আমি তো এটা বুঝি না। এটা প্রথমে তুমি বুঝবে না, শুধু জেনে নাও, মেনে নাও যে এমনটা হয়, এবং তুমি এটা নিজেও বুঝতে পারবে যে সে রাস্তায় একটা দোকান থেকে গ্রামীণ জীবনে একটা পুরনো বই কিনেছিল। তো বইটা যে সে কিনলো, কেনার পরে সে গ্রামীণ জীবন জানতে চেয়েছিল, কিন্তু কিনলো কোথায় থেকে সেটা কি তুমি বলবে না আগে, বলো? আর তুমি যদি এটাকে এইভাবে দিতে, ধরো কথার কথা সবার শেষে দিলে যে সে একটি বই কিনেছিল গ্রামীণ জীবন জানার জন্য ফ্রম আ রোড সাইড স্টল, অর্থাৎ রাস্তার পাশের দোকান থেকে, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে রাস্তার পাশের দোকানের সাথে ওই ভিলেজ লাইফের একটা সম্পর্ক ঘটে গেল। ব্যাপারটা এরকম না, এটা ভালো করে বোঝো। যদি আমরা এখানে দিই তাহলে ওল্ড বুক ফ্রম রোড সাইড স্টল, রোড সাইডের দোকান থেকে এই বই, সুন্দর মানাচ্ছে তো, রোডের পাশেই স্টল, সেই স্টলের একটা বই, মানালো তো। কিন্তু আমি যদি কোনোভাবে আমি যদি এইটাকে
শেষে দিই, তাহলে কি দাঁড়ালো যে রাস্তার পাশের একটা স্টলের গ্রামীণ জীবন। আসলে দোকানের সাথে কি গ্রামীণ জীবনে কোনো সম্পর্ক রয়েছে? নো। সো আশা করি বুঝে নিয়েছো যে এই জিনিসগুলো একদিনে শিখবে না, জাস্টিফাই করতে হবে, বুঝতে হবে। বাট আমাদের মৌলিক সেন্টেন্স কোনটা বলো তো? মৌলিক হচ্ছে এইটা। এখন শেষে আরও একটা কথা ছিল আমাদের, সেটা কি বলতো? সেটা হচ্ছে দোকান থেকে বাংলাদেশের গ্রামীণ জীবন। সো টু লার্ন অ্যাবাউট দ্য ভিলেজ লাইফ, আমি যদি যুক্ত করতে চাই বাংলাদেশের গ্রামীণ জীবন, তাহলে কি করব? ভিলেজ লাইফ ইন বাংলাদেশ, বিডি, আমি শর্টকাটে বিডি দিলাম, তোমরা বাংলাদেশ লিখবে। এই যে ছোট ছোট প্রেপোজিশন দিয়ে যুক্ত করা যাচ্ছে একটা অলংকার, আমি বলি বিশেষায়িত শব্দ, এটা একটা অলংকার। চমৎকারভাবে একটা মালা গাঁথার জন্য যে ইনস্ট্রুমেন্টটা প্রয়োজন হয়, টুলস, সেগুলো হচ্ছে মূলত এই ছোট ছোট প্রেপোজিশনস। সো এগুলোর ব্যবহার তোমরা জানবে, কোথায় ইন, অ্যাড, অন এগুলো বসে, এগুলো বেসিক থেকে জানতে হয়। শিখো শুধুমাত্র এদের কাজ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে। আশা করি বুঝে নিয়েছো যে আমাদের মৌলিক সেন্টেন্স এটা। সে একটি বই কিনেছিল। আমি এগুলোকে একটু আনবোল্ড করে দিই, দেখতে একটু বেশি বেমানান লাগছে। ব্যাস, এইভাবেই মূলত বড় একটা বাক্যকে ভেঙে ভেঙে ব্রেকডাউন পদ্ধতিতে ছোট করে নিতে হয়, আর তারপরে সেটাকে পরিপূর্ণরূপে ট্রান্সলেশন করতে হয়। একেবারে শুরুর দিকে তোমাকে এগুলো হয়তো বা প্যারা দেবে অনেকটা, কিন্তু একসময়, যেমন আমি যদি ট্রান্সলেশন করি বা তুমি একসময় ট্রান্সলেশন করো, এইভাবে আর তোমাকে ভাঙতে হবে না। অটোমেটিক্যালি তুমি কিন্তু এগুলো আনসার করতে পারবে। যারা ভালো গণিত জানে তাদেরকে কিন্তু রাফ কোনো কিছু সূত্র ভেঙে আনসার করতে হয় না। মোটামুটি বড় কিছু দেখলেও সে বুঝে না এটার আনসার কী হবে, সে ডিরেক্টলি কিন্তু মূল একটা মানে গাণিতিক বলছি সলভে চলে যায়। কিন্তু যারা কম বোঝে তারা রাফ করে নেয়, ছোট ছোট অংশে ভেঙে নেয়, তারপরে কিন্তু পুরো একটা গণিত সে সলভ করতে পারে। একইভাবে বলবো, যখন কোনো সেন্টেন্স তুমি দেখবে, বড় কোনো সেন্টেন্স, সেইটা হয়তো বা এখন তোমার খুব প্যারা দেবে, কারণ মৌলিক অংশটা তুমি খুঁজে পাচ্ছ না। আস্তে আস্তে এগুলো তোমার কাছে খুবই ইজি অ্যান্ড সিম্পল হবে। ওয়েল, আমাদের আলোচনা বিষয় ছিল যে স্ট্রাকচার খুবই ছোট, সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট, কিন্তু সেটা একটা বড় বাক্যের প্রাণ হতে পারে। অবজেক্ট বেসিক্যালি নাউন হতে পারে। তো বাড়তি যে অংশগুলো আমরা যুক্ত করেছি সেগুলো এক নজর একটু দেখে নিই আমরা। যেমন এখানে আমরা অ্যাডজেক্টিভ যুক্ত করেছি, এখানে আমরা ইনফিনিটিভ ফ্রেজ যুক্ত করেছি, টু দিয়ে যুক্ত ভার্ব থেকে বাকি অংশ ইনফিনিটিভ ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ যুক্ত করেছি মাঝে, আর এটা তো অবশ্যই ইনফিনিটিভ ফ্রেজ। আশা করি এইটুকু বুঝতে পেরেছো যে ও আচ্ছা, এইভাবে ভেঙে ভেঙে করতে হয়। আমি আবারও বলছি, একদিনে এক ক্লাসে অনেক কিছু বুঝবে না, একটু একটু করে আমরা এগোই, কেমন? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে টেস্ট ইয়োরসেলফ, দেখা যাক তোমরা পারছো কিনা। আচ্ছা, এবার হলো টেস্ট ইয়োরসেলফ, নিজেরা ট্রাই করবে। ধরে নিতে পারো এই কথাটাই তুমি বলছো যে সে শিক্ষার্থীদের ওপর মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন লিখেছিল। অথবা এই কথাটা তুমি বলছো, বা একটা পরীক্ষা এসেছে, বলা হয়েছে এটা ট্রান্সলেশন করো, মাথা মুন্ডু ধরে উঠতে পারছো না যে কোন জায়গাটা তুমি ধরবে। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো, আমি একটু এইখানটায় আমার কোশ্চেনটা ছুড়ে দিই, যে বলো তো তোমরা যে এই বাক্যটা আসলে মূল সেন্টেন্স কোনটুকু? ঝটপট করে কমেন্ট একটু লেখো, মূল অংশ কোনটুকু বলো দেখি। ট্রাই করতে হবে। আমি বলছি তুমি কোনো ট্রাই করছো না, এটা কিন্তু খুবই সমস্যা। ফিজিক্যাল থেকে অনলাইনে একটা বড় সুবিধা হলো যে এখানে লজ্জা শরম অতটা কাজ করে না, বিকজ দেখা যায় না। সো আমি বলবো অবশ্যই তোমাকে কমেন্ট করতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকে ধরতে পেরেছ। এবার আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি, কেমন? আচ্ছা, সেটা হলো যে সে একটি প্রতিবেদন লিখেছিল, এইটুকু হলো মূল কথা। এত বড় বাক্য থেকে যদি এইটুকুকে আমরা আলাদা করে ফেলি তাহলে এই বাক্যটার কোনো অর্থই থাকবে না। তুমি খেয়াল করো, এইটুকু বাদ দিয়ে তুমি পড়ো যে শিক্ষার্থীদের উপর মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত। আরে বাবা, কি হলো? বুঝতে পেরেছ? তাহলে এইটুকু হচ্ছে আমার মূল। সো আমি যেটা করব, আমি ব্রেকডাউন,
ব্রেকডাউন পদ্ধতিতে আমি একটু ভেঙে নিই, কেমন? সে একটি প্রতিবেদন লিখেছিল, এটা হলো আমার প্রথম বাক্য। আচ্ছা, ধৈর্য নিয়ে সাথে থাকতে হবে। আচ্ছা, ব্রেকডাউন আমি যদি পরে বলি তোমাদের, আচ্ছা বলো তো এর সঙ্গে আর কি যুক্ত হয়েছে? ইয়েস, এর সঙ্গে সেম বাক্যটাই আছে, তুমি খেয়াল করে দেখো। শুধুমাত্র তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটি হচ্ছে সে একটি প্রতিবেদন লিখেছিল, সে বিস্তারিত প্রতিবেদন লিখেছিল। এখানে সে একটি বিস্তারিত প্রতিবেদন লিখেছিল, এই বিস্তারিত কথাটি যুক্ত হলো, যেটাকে আমরা বলছি অ্যাজেক্টিভ, বিশেষণ, তাই না? বিস্তারিত, সেটা দেখবো আমরা কোন ইংরেজি ইউজ করতে হয়। অ্যান্ড নাম্বার 3-তে আসো। এবার 3-তে যদি বলি সে একটি বিস্তারিত প্রতিবেদন লিখেছিল, এর সাথে আর কি বলতে পারি? বলতে পারি যে মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব নিয়ে, তাই না? তাহলে আমরা যদি বলি, এই কথাটুকু টেনে নিয়ে আসলাম যে সে একটি বিস্তারিত প্রতিবেদন লিখেছিল, শেষে দিয়ে দিলাম মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব নিয়ে সে একটি বিস্তারিত প্রতিবেদন লিখেছিল। কিন্তু দেখো, এই সেটাকে যদি কোনোভাবে আমরা বাক্যের শুরুতে দিতে পারি, সেন্টেন্সটা কিন্তু শুনতে বেশ সুন্দর শোনায়, যে সে মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন লিখেছিল। ওকে, ডান। আবার এখানে আরেকটা বিষয় প্রতিবেদনের ক্ষেত্রে তুমি দেখো খেয়াল করে, যে শিক্ষার্থীদের ওপর, মানে আমরা কিন্তু এই সম্পূর্ণ বাক্যগুলোতে শিক্ষার্থীদের ওপর কিন্তু কোথাও ব্যবহার করিনি। তাহলে আমরা যদি এরকম একটা কথা বলি, এই সেম বাক্যটায় আমরা যদি রাখি, ধরো পরেরটাই নিয়ে আসলাম, এটা 4 নাম্বারে যদি বলি যে সে শিক্ষার্থীদের ওপর, এইটুকু কিন্তু এখানে এসে যুক্ত হলো, এইটুকু। আর পরে বাক্যটায় যুক্ত হয়েছে এইটুকু। হ্যাঁ, তাহলে আমি দেখানোর চেষ্টা করছি কোন বাক্যতে কতটুকু এসে যুক্ত হয়েছে। রেড কালার করা মানে হচ্ছে এইটা। প্রথমে এটা আমার মূল বাক্য, তার সঙ্গে বিস্তারিত যুক্ত হয়েছে, পরের বাক্যতে এইটুকু যুক্ত হয়েছে, আর পরের বাক্যতে এইটুকু যুক্ত হয়েছে। ব্যাস, এই তো মিলেই তো আসলে এত বড় বাক্য তৈরি হলো। এইভাবে যদি তুমি ভাঙতে পারো, তাহলে আমার বিশ্বাস তুমি ট্রান্সলেশনও তৈরি করতে পারবে। আত্মবিশ্বাস নিয়ে বলো তো, এই ভাঙ্গাটাই কি তোমাদের সমস্যা না? তোমরা এই যে বড় সেন্টেন্সের কোন জায়গাটায় তোমাকে কোপ বসাতে হবে, এই কোপ বসাতে পারো না, এটাই কি সমস্যা না? মূল সমস্যাটা এটা আসলে মূল সমস্যা। আচ্ছা, তাহলে এবার আমরা ট্রান্সলেশনে ফিরে যাব, ঠিক আছে? দেখা যাক। ওকে, এগুলোকে আমরা বোল্ড করি, প্রথম নাম্বারগুলো। ওকে, তাহলে বলো দেখি, সে একটি প্রতিবেদন লিখেছিল, ইংরেজি কি বলতে পারি আমরা? হি বলতে পারি অথবা শি বলতে পারি। লেখার ইংরেজি হচ্ছে রাইট, পাস্ট টেন্স হচ্ছে রোট, প্রতিবেদন ইংরেজি হচ্ছে রিপোর্ট। তাহলে একটি রিপোর্ট, REPORT, রিপোর্ট। সে একটি প্রতিবেদন লিখেছিল। ক্লিয়ার? এবার আমি বলছি সে একটি প্রতিবেদন লিখেছিল, কিন্তু সেটা বিস্তারিত। তার মানে সব ঠিক থাকবে, আগেরটা আর পরেরটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু বিস্তারিত কথাটা এখানে লিখতে হবে। বিস্তারিতর ইংরেজি কি বলো দেখি? ইয়েস, ডিটেইলড। ভোকাবুলারি কিন্তু জানতেই হবে, ভোকাবুলারি টার্গেট কিন্তু শুরু হয়ে যাবে ভেরি সুন। যারা বইটা সংগ্রহ করনি, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন, দ্রুত বইটা নাও, না হলে চতুর্থ ক্লাস থেকে প্রায় জায়গাতে সমস্যা ফেস করবে। যদিও আমরা এই সময়গুলোতে এখন দেখাচ্ছে মৌলিক জায়গাটায় রয়েছি, মৌলিকের পাশাপাশি প্র্যাকটিস পুরোটাই কিন্তু বই থেকে থাকবে। আচ্ছা, হি রোট আ ডিটেল রিপোর্ট, সে একটা ডিটেল রিপোর্ট করেছিল। সো আমরা একটু ডটটা কেটে দিই। ওকে, সো হি রোট আ ডিটেল রিপোর্ট, সে একটা বিস্তারিত রিপোর্ট করেছিল। পরেরটায় বলা হচ্ছে যে বিস্তারিত রিপোর্ট করেছিল মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব নিয়ে। তাহলে কোথায় বসবে এটা? আগে ফার্স্টে হি রোট আ ডিটেল রিপোর্টটা আমরা নিই, ঠিক আছে? হি রোট আ ডিটেল রিপোর্ট, কোনো কিছুর ওপরে যখন হয় তখন একটা অন দিতে হয়। এখন তুমি যদি মনে করো যে এই অন মানে হলো যে কোনো কিছুর ওপরে, যেমন অন দ্য টেবিল, শুধু টেবিলের ওপরে না, কোনো রিপোর্ট যখন হয়, রিপোর্ট অন, আর্টিকেল অন, কোনো নিউজ, কোনো আর্টিকেল, ম্যাগাজিন, কোনো বিষয়ের উপরে যখন নির্ভর করে রচিত হয়, সেখানে কিন্তু বেসিক্যালি অন বসে। আমি আবারও রিপিট করছি, প্রেপোজিশনসের এই ব্যবহারগুলো আস্তে আস্তে শিখবে, ইউজ দেখে দেখে অটোমেটিক্যালি জানতে পারবে ন্যাচারাল ওয়েতে। সো সব জিনিস জানতে চেও না প্রতিটা ক্লাসেই। দেখো, আমার মূল ফোকাসটা হচ্ছে বড় সেন্টেন্স থেকে মূল অংশটা কিভাবে বের করতে হয়। হি রোট আ ডিটেল রিপোর্ট অন, কিসের ওপরে? মোবাইল ফোনের নেগেটিভ প্রভাব নিয়ে।
সো অন দ্য নেগেটিভ, অন দ্য নেগেটিভ কি বলতো, প্রভাব, নেগেটিভ প্রভাব। সো ইফেক্টস অফ মোবাইল ফোন, কিসের বলতো, মোবাইল ফোনের। এখানে একটা মজার জিনিস আছে, মোবাইল ফোন ইংরেজি যখন ট্রান্সলেশন করবে তুমি জেনে রাখো যে মোর দ্যান 80% সেন্টেন্সে এই অপের একটা ব্যবহার দেখা যায়। আমি একটু পরে তোমাদেরকে দেখাবো অপের এবং অ্যাপোস্ট্রোপিএসের একটা মারাত্মক ব্যবহার, যেটা ট্রান্সলেশনের ক্ষেত্রে খুব জরুরি, যেটা তোমাকে জানতেই হবে। ওয়েট করো। তাহলে হি রোট আ ডিটেল রিপোর্ট। রিপোর্টটা কিসের উপরে? রিপোর্টটা হচ্ছে যে মোবাইল ফোন এর নেতিবাচক প্রভাবের ওপরে। যদি কোথাও প্রেপোজিশন থাকে তাহলে অর্থটা সবসময় ডান দিক থেকে এই বাম দিকে চলে আসে। আমি আবার রিপিট করছি, প্রেপোজিশন অফ থাকলে ডান দিক থেকে অর্থটা বাম দিকে চলে আসে। খেয়াল করো, দ্য নেগেটিভ ইফেক্টস অফ মোবাইল ফোন, তার মানে হচ্ছে মোবাইল ফোন এর নেতিবাচক প্রভাব। আগে মোবাইল ফোন, তারপরে হচ্ছে নেতিবাচক প্রভাব। আগে মোবাইল ফোন, তারপরে নেতিবাচক প্রভাব। ঠিক আছে, বিস্তারিত একটু পরে বলছি আমি। এরপরে আমরা পরে বাক্যটা আসি, 4 নাম্বার, সেটাকে ফাইনাল আমরা বলতে পারি। উপরে যা ছিল তাই। সে শিক্ষার্থীদের উপর মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব নিয়ে একটি, আচ্ছা শিক্ষার্থীদের উপর সব যা যা আছে সবই থাকবে। হি রোড আর ডিটেল রিপোর্ট, সে একটা ডিটেল রিপোর্ট করেছিল কি, অন দ্য নেগেটিভ ইফেক্টস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের নেগেটিভ ইফেক্টস নিয়ে শিক্ষার্থীদের ওপর। তাহলে এখানেও আরেকটি ওপর, গবেষণামূলক ক্ষেত্রে অন ইউজ করতে হয়। অন স্টুডেন্টস অথবা অন দ্য স্টুডেন্টস, কোনো সমস্যা নেই। নির্দিষ্ট অর্থে আমরা এখানে দা দিতে পারি, সমস্যা নেই। তাহলে গবেষণার ক্ষেত্রে, নিউজের ক্ষেত্রে, কোনো আর্টিকেল ম্যাগাজিনের ক্ষেত্রে বেসিক্যালি অন ইউজ করতে হয়। এই যে তুমি জানতে না, বাট আজকের ক্লাসে থেকে তো এইটুকু বুঝলে যে কোনো কিছুর ওপর মানে এই সাদামাঠা ওপর নয়, নিউজ, কোনো ফ্যাক্ট, এগুলোর ক্ষেত্রে অন ব্যবহার হয়। আবার অফ থাকলে অর্থটা ডান দিক থেকে বাম দিকে আসে, এগুলো তো বুঝলে। এভাবে একটু একটু করে শিখতে হয়। প্রফিসিয়েন্সি আমার একদিনে আসেনি, তোমারও একদিনে আসবে না। আমি আবারও রিপিট করছি, 20টা ক্লাসেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি উড়োজাহাজ হয়ে যাবে, ব্যাপারটি এরকম নয়। বাট এই 20টা ক্লাসে তোমাকে আমি এমন কিছু দেব, তুমি বুঝে নেবে কোথা থেকে শুরু করতে হয়। একটা বই পড়লে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোন জায়গাটা তোমাকে তাকাতে হবে, ফোকাস দিতে হবে। কোনো একটা স্যারের কোর্স করলে তোমাকে বুঝতে হবে যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোন কোন জায়গা আমার জন্য গুরুত্বপূর্ণ। আশা করি ধৈর্য নিয়ে আমার সাথে লেগে থাকবে। এবার একটা প্রাসঙ্গিক জিনিস দেখিয়ে আমরা মূলত আরেকটি স্ট্রাকচার আসব, সেটি হচ্ছে অপের একটা ব্যবহার। চলো আমরা একটু দেখি। ওয়েল, মিস্ট্রি অফ দ্য ইউজ অফ অফ অ্যান্ড অ্যাপোস্ট্রোপিয়াস। অফ এবং অ্যাপোস্ট্রোপিয়াস এটা রিটেনের জন্য ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রচুর ব্যবহার হয়। আমার মনে হলো এটি তোমাদের জানানো দরকার। আচ্ছা, বেসিকলি প্রথম যে তথ্যটা জানতে হবে যে পার্সন অর্থাৎ ব্যক্তি বা জীবন্ত কিছু, যার জীবন আছে, প্রাণ আছে, সেটা অন্য কোনো প্রাণীও হতে পারে, এসব ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করি। আর জড় বা অ্যাবস্ট্রাক্ট, ধরা যায় না, ছোঁয়া যায় না, একটা আইডিয়া, কোনো একটি বিষয়, জড়, বিমূর্ত ধারণা, এসব ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করি। এটা হলো মৌলিক কথা। আচ্ছা, আমরা দুটো এক্সাম্পল দেখি। আমি যদি বলি আ টিচার্স অ্যাডভাইস, তাহলে মোটামুটি তোমরা বুঝে গেছো, ও আচ্ছা টিচার, যেহেতু এটা একটা পার্সন, জীবন্ত, জীবন আছে, অতএব এখানে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করব, যার বাংলা অর্থ কি বলতো, একজন শিক্ষকের উপদেশ, একজন শিক্ষক এর উপদেশ। অ্যাপোস্ট্রফি এস মানেও এর, অফ মানেও এর, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো ব্যবহারটা। তাহলে একজন শিক্ষক এর উপদেশ। বাট আমরা ধরো এরকম কিছু একটা বলতে চাচ্ছি যে রুমের দেওয়ালগুলো, একটা রুম, সেই রুমের দেওয়ালগুলো, তাহলে কি হবে? তখন তুমি দ্য রুমস ওয়াল বলতে পারবে না, পারবে না, জড়ো তো রুম। সো আমাকে বলতে হবে দ্য ওয়াল, ওয়াল যেহেতু 4টা ওয়াল, আমি ওয়ালস দেব, অফ রুমটার আমি নির্দিষ্ট করে বলতে পারি দ্য রুম। তাহলে দেখো, রুম এর দেয়ালগুলো, ঠিক আগে আমি যে কথাটি বললাম, অফ থাকলে অর্থটা ডান দিক থেকে বাম দিকে চলে আসে। রুমের
দেয়ালগুলো, রুমের দেয়ালগুলো ডান দিক থেকে বাম দিকে, এটা হচ্ছে অপের নিয়ম। আর অ্যাপোস্ট্রোপি এস থাকলে অর্থটা বাম দিক থেকে ডান দিকে চলে আসে। দেখো, একজন শিক্ষকের উপদেশ, একজন শিক্ষকের উপদেশ, একজন শিক্ষকের উপদেশ। আর এখানে এসে রুমের দেয়ালগুলো, রুমের দেয়ালগুলো একেবারে বেসিক, এটা জেনে নাও। এখন আমি যদি একটা ছোট্ট টেস্ট দিই এবং তোমাকে বলি, আমি যদি বলি স্টুডেন্টস, অ্যাপোস্ট্রোফি এস দেব, আই স্টুডেন্টস সেলফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোল ভার্সাস আরও একটি বাক্য ধরো দিলাম, সেটা হলো ধরো বললাম দ্য সেলফ কন্ট্রোল, দ্য সেলফ কন্ট্রোল অফ আ স্টুডেন্ট। এই দুইটা দিয়ে যদি আমি তোমাকে বলি যে কোনটা সঠিক কোনটা ভুল, তাহলে আমার মনে হয় যে তোমরা দেরি করবে না এবং খুব ইজিলি হরহামেশা ভুলটা ধরে ফেলবে এবং বলবে যে স্যার, যেহেতু স্টুডেন্ট এটা জীবন্ত, প্রাণ আছে, সুতরাং আমরা অ্যাপোস্ট্রোফি এটাই আমরা নেব, এটাই সত্য। আর এটা ভুল করে ফেলবো, রাইট? এটাই তো বলবে। জেনে রাখো, দুইটাই সঠিক হতে পারে স্পোকেনে, বাট তুমি যখন লিখিততে যাবে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যাবে, তখন তোমাকে অবশ্যই এই নিয়মটা মানতে হবে। আর যদি সেই নিয়মটা মানতে যাও তাহলে শুধুমাত্র প্রথমটাই রাইট হবে, আই স্টুডেন্টস সেলফ কন্ট্রোল, কারণ এটা যেহেতু পার্সন বা জীবন্ত, অতএব তোমাকে অ্যাপোস্ট্রোফি এস নিতে হবে। একজন শিক্ষকের আত্মনিয়ন্ত্রণ, একজন শিক্ষক বলছে একজন শিক্ষার্থীর আত্মনিয়ন্ত্রণ, একইভাবে একজন শিক্ষার্থীর আত্মনিয়ন্ত্রণ। অর্থ তো বুঝে নিয়েছো যে একটা ডান দিক থেকে বাম দিকে আসে, একটা বাম দিক থেকে ডান দিকে আসে, ব্যাস, এটা মোটামুটি ক্লিয়ার। এখন আসো কিভাবে এই বিভিন্ন রকম ট্রান্সলেশনে এই অপের জটিলতা তৈরি হয়, আমরা একটু সরজমিনের টেস্টে যাই। এই হচ্ছে রিয়েল টেস্ট। চলো একটু দেখি, প্রথমটা আমি করে দেব আর তারপরেরটা তোমরা নিজেরা ট্রাই করবে। আচ্ছা, আগে ভাগে প্রস্তুতির অভ্যাসের গুরুত্ব, র বুঝতে পারছো? তো আমরা আগে ভাগে প্রস্তুতির অভ্যাসের গুরুত্ব, সো গুরুত্বর ইংরেজি ফার্স্টে নিয়ে আসবো, এরপরে অভ্যাসের ব্যাপারটা নিয়ে আসবো, তারপরে হচ্ছে আগে ভাগে প্রস্তুতি, আর্লি প্রিপারেশন। সো ফার্স্টে নিয়ে আসবো গুরুত্ব। সো শুরুতে বেসিক্যালি অফ থাকলে দা দিতে হয়, এটা মনে রেখো। দ্য ইম্পর্টেন্স, ওকে, অফ, দ্য ইম্পর্টেন্স অফ, কি বলতো, দ্য ইম্পর্টেন্স অফ দ্য হ্যাবিট, নির্দিষ্ট অর্থে আমরা দা দিচ্ছি, কোনো সমস্যা নেই, এগুলো ব্যবহার জানবে। অফ কি বলতো, আর্লি প্রিপারেশন, আর্লি প্রিপারেশন, আর্লি প্রিপারেশন। এইবার দেখো এখানে অপের খেলা। অফ কয়টা বলো তো? অফ হচ্ছে দুইটা। অর্থগুলো সবসময় বাম দিক থেকে ঘুরতে ঘুরতে, একবার ডান দিক থেকে ঘুরতে ঘুরতে বাম দিকে এসেছে। অর্থাৎ দেখো, আগে ভাগে প্রস্তুতির, আগে ভাগে প্রস্তুতি, তো আগে ভাগে আর্লির প্রিপারেশন, আগে ভাগে প্রস্তুতির অভ্যাসের গুরুত্ব, আগে ভাগে প্রস্তুতির অভ্যাসের গুরুত্ব। দেখেছ? তার মানে এই বাক্যতে দুইটা না, শুধু আরও যদি পাঁচটাও যদি অফ যুক্ত হতো, একবারে সব ডান পাশ থেকে ঘুরে ঘুরে অর্থ প্রথমটা এসে পড়তো। ঠিক আছে? আগে ভাগে প্রস্তুতির অভ্যাসের গুরুত্ব, এই গুরুত্বটা হচ্ছে আমার হেডওয়ার্ড বা মূল কথা। ঠিক আছে? গুরুত্বটা হচ্ছে হেডওয়ার্ড বা মূল কথা, এটাও জেনে রাখো। তাহলে পরেরটা কি হবে? টাকা জমানোর পরিকল্পনার সাফল্য। তাহলে সাফল্যটাকে আমরা আগে নিয়ে আসবো, এরপরে পরিকল্পনার কথা আসবে, তারপর টাকা জমানোর কথা আসবে। ডু ফাস্ট, একটু ট্রাই করো দেখি, দ্রুত। হ্যাঁ, অনেকে ট্রাই করেছো, এখন একটু ট্রাই করো। এগুলোই না ট্রান্সলেশনে তোমাকে বড় একটা প্যারা দেয়, বুঝে উঠতে পারো না কোথায় কোনটা বসাবো। এগুলোই প্রাণ, এগুলোই হার্টবিট। এগুলো শিখেই আমরা একটু একটু করে শিখে আজকে দক্ষ হয়েছি। এগুলো দিয়েই তুমি দক্ষ হবে, বিশ্বাস তো করো। ওয়েল, যারা করেছো, ট্রাই করেছো বা ভেবেছো, একটু মিলিয়ে নাও। প্রথম কথা হচ্ছে সাফল্য। সো ফার্স্টেই যেহেতু আমরা বলেছি এইসব অপের ব্যবহারের ক্ষেত্রে প্রথম নাউনটার পূর্বে দা দিতে হয়। সো দ্য সাকসেস, ওকে, অফ কি বলতো, পরিকল্পনা। আবারও নির্দিষ্ট করে বলছি, প্ল্যান, দ্য সাকসেস অফ দ্য প্ল্যান কিসের বলতো?
অফ সেভিং মানি, তাই না, টাকা জমানোর, অফ সেভিং মানি, SAVING, সেভিং মানি। তাহলে বলো তো অর্থটা এবার কোন দিক থেকে গেল? হ্যাঁ, টাকা জমানোর পরিকল্পনার সাফল্য। অর্থটা সবসময় বাম দিক থেকে যেতে যেতে একবারে প্রথমটায় যে ঠেকবে, এই প্রথমটার নাম হচ্ছে কি বলো তো? ইয়েস, এটার নাম হচ্ছে হেডওয়ার্ড। যারা পেরেছ তোমাদের প্রত্যেককে অভিনন্দন, স্বাগতম। এইবার আসো, আমরা যে শিরোনাম দিয়েছিলাম সেই শিরোনামের মধ্যেই কিন্তু একটা রহস্য রেখে দিয়েছিলাম, মিস্ট্রি অফ দ্য ইউজ অফ অ্যান্ড অ্যাপোস্ট্রোপিএস। এখানে অপের সংখ্যা কয়টা বলো তো? 2টা। তাহলে কি হবে? অর্থটা সবসময় ডান দিক থেকে একেবারে আস্তে আস্তে প্রথমটা এসে ঠেকবে। তাহলে বলো কি হবে? অব এবং অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার এর রহস্য। অব এবং অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার এর রহস্য। মজার জিনিস না? হ্যাঁ, ছোট্ট জিনিস, বাট এগুলো মজার। আর এগুলো না পারলে কিন্তু একবারে প্যারা বেড়ে যায়। এনিওয়ে, আমরা এবার আমরা দেখব আরও একটি স্ট্রাকচার। তোমরা ফ্ল্যাশব্যাকে যখন দেখেছিলে সেখানে কিন্তু আরেকটা স্ট্রাকচার ছিল যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যতীত সাবজেক্ট লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট, মনে আছে তোমাদের? তো দেখো, এই ছোট্ট একটা স্ট্রাকচার দিয়েও কত জটিল ট্রান্সলেশন তুমি করতে পারো, মনের কথা কত সুন্দর করে বলতে পারো, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কত চমৎকার করে লিখতে পারো। সো এখন এসে এখানে কেউ জিজ্ঞাসা করো না যে লিঙ্কিং ভার্ব কাকে বলে, কমপ্লিমেন্ট কাকে বলে। এগুলো তোমাকে জানতে হবে। যেটাই সাবজেক্ট তারই হচ্ছে একটা পরিপূর্ণ রূপ হচ্ছে কমপ্লিমেন্ট। সে ডাক্তার, সে হচ্ছে ডাক্তার, এই সে এবং ডাক্তার, এটাই হচ্ছে আমার আলোচনা বিষয়। সে হচ্ছে ডাক্তার, সহজ কথায়। তার মানে আমরা যদি সংক্ষেপে একটা এক্সাম্পল এখানে দিয়ে আগাই, তাহলে যাদের একটু সমস্যা আছে মেবি তারা একটু হয়তো বা মনে করতে পারে। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। দেখো, হি যে সেই হচ্ছে ডাক্তার, একে অপরের পরিপূরক। যিনি ডাক্তার তিনি সে, যেই সে তিনি হচ্ছে, তার প্রফেশনই হচ্ছে ডাক্তার। এর মাঝখানে যে ভার্বটা থাকে, ইয়েস, তার নামই হলো লিঙ্কিং ভার্ব। লিঙ্ক মানে যুক্ত করা। সাবজেক্ট আর কমপ্লিমেন্টকে যে লিঙ্ক করেছে তার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বকে শর্টকাটে এলভি বলা হয়। লিঙ্কিং ভার্বের লিস্টগুলো একটু তোমরা মনে করে দেখো। বি ভার্ব সবগুলোই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। আর এর সঙ্গে আরও কিছু অ্যাপেয়ার, দৃশ্যমান হওয়া, বিকাম হওয়া, ফিল অনুভব করা, গ্রো হয়ে যাওয়া, লুক মানে দেখা, রিমেইন মানে থাকা, সিম মানে মনে করা, স্মেইল মানে হচ্ছে ঘ্রাণ নেওয়া, সাউন্ড মানে শব্দ শোনা, আর টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া, টার্ন মানেও হয়ে যাওয়া, গো মানেও হয়ে যাওয়া। গো কিন্তু বিকামের সমর্থক যখন হয় তখনই এটা লিঙ্কিং ভার্ব। এনিওয়ে, এখন এই ছোট্ট স্ট্রাকচারের নেপথ্যে ট্রান্সলেশনের কি রহস্য জড়িয়ে থাকে, চলো আমরা একটা বাংলা বাক্য দেখি। ধরা যাক তুমি এইরকম একটা বাক্য দেখেছ বা মনে মনে ভাবছো তুমি সেটা লিখতে চাও, বা পরীক্ষা এসেছে তোমাকে ট্রান্সলেশন করতে হবে। পরীক্ষার সময় একজন শিক্ষার্থীর স্থির, আত্মবিশ্বাসী ও লক্ষ্যভিত্তিক মানসিক অবস্থা ছিল তার প্রস্তুতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তো আমি যদি প্রশ্ন করি মূল বাক্য কোনটুকু, এর আগেও তোমরা যেটা দেখেছ, আমরা আসলে মূলটুকু খুঁজে বের করছি। এটা খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, এটাই কৌশল। মূল কোনটুকু ফিল করো তো, গেস করো। রাইট, মূল হচ্ছে মানসিক অবস্থা ছিল কেমন বলো তো? গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানসিক অবস্থা ছিল গুরুত্বপূর্ণ, এই কথা হচ্ছে মূল কথা। এখন হ্যাঁ, একজন শিক্ষার্থী মানসিক অবস্থা গুরুত্বপূর্ণ বা অন্যান্য কিছু, সেটা আমরা লাগাচ্ছি। ওয়েট করো একটু, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, গুরুত্বপূর্ণ নিচ্ছে না কেন? হ্যাঁ, এবার নিয়েছে। এরপরে আমরা পরের বাক্যটা দেখি। প্রথম বাক্যটা নিলাম, মানসিক অবস্থা ছিল গুরুত্বপূর্ণ, তাই তো? আচ্ছা, এরপরে কার অবস্থা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, একজন শিক্ষার্থীর। সো আমরা অবশ্যই এই কথাটা এখানে রাখবো, একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা, এইটা তার সামনে বসাবো। এবং যেটা করব, যতটুকু আমরা এক্সট্রা লাগালাম তার সাথে বা সেইটাকে আমরা একটু রেড কালার করে দেব। দেখো, মূল বাক্যটার আগে পরে যে অংশগুলো লাগাচ্ছি এগুলোই মূলত বিশেষায়িত শব্দ, এগুলোই হচ্ছে মডিফায়ার, এগুলোই হচ্ছে অলংকার।
আচ্ছা, এরপরে আমরা কি করছি বলো তো? আচ্ছা, গুরুত্ব কথাটা বারবার ভেঙে যাচ্ছে এখানে। হ্যাঁ, এরপরে আসো, একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা ছিল গুরুত্বপূর্ণ। নাম্বার 3তে আসি। তাহলে একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা ছিল গুরুত্বপূর্ণ, আমরা এটুকু রাখলাম। এবং এর আগে যে কথাটুকু দরকার সেটা হচ্ছে পরীক্ষার সময়। হ্যাঁ, পরীক্ষার সময় একজন শিক্ষার্থীর, এইটুকু আমি তার সামনে লাগালাম। সো আমি এইটুকু লাগালাম, এইটা হচ্ছে আমার পরের বাক্যের বর্ধিত অংশ। ওকে, ডান। তাহলে পরীক্ষার সময় একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা ছিল গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, দেখতে থাকো। ঠিক এরপরে নাম্বার 4-এ আসি। এবার 4-এ আমরা অতিরিক্ত কি পেয়েছি? অতিরিক্ত পেয়েছি, সবই তো দিলাম। পরীক্ষার সময় একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা ছিল গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার প্রস্তুতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের রয়েছে 4 নম্বরে, যেটা আমরা দিতে পারি। সো তাহলে যেটা করতে পারি, পরীক্ষার সময় সবটুকু ঠিক থাকবে, এটুকু আমরা নেব। তার প্রস্তুতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, এই অংশটুকুকে আমরা নিচে লাগিয়ে দেব। মানে এইটা হচ্ছে বর্ধিত অংশ। সো এইটা হচ্ছে বর্ধিত অংশ। গুরুত্বপূর্ণ কথাটাকে আমরা এখানেও নিলাম। ওয়েট, দেখতে থাকো। আর এইটা তো এই বাক্যতে আগেই ছিল, সো আমি এভাবে রেড করে দিলাম। আসো, এবার সবশেষে আমরা 5 নম্বরে কি বলতে পারি? 5 নম্বরে কি বলতে পারি বলো দেখি, কোন অংশটুকু আরও বাকি আছে? ইয়েস, সেটা হলো স্থির, আত্মবিশ্বাসী ও লক্ষ্য ভিত্তিক। এইটুকু আমার বসাতে হবে। কোথায় বসবে এবার বলো দেখি? এই বাক্যের মাঝেই তো বসবে, রাইট? সো এইটুকুকে আমরা যুক্ত করবো এবার। পরীক্ষার সময় একজন শিক্ষার্থীর এই মানসিক অবস্থার সামনে এখানে বসিয়ে দেব। এইটুকু পরে বাক্যতে আসবে, অর্থাৎ এটা হচ্ছে পরিপূর্ণ বাক্য। ঠিক আছে, এইটুকু আমি একটু রেড করে রাখি। রেড কোথায়? রেড, আর এটা হচ্ছে ব্ল্যাক। এইবার কিন্তু আমাদের ট্রান্সলেশন করা পালা। চলো আমরা একটু ট্রান্সলেশনে ফিরে যাই। স্টেপ বাই স্টেপ আমরা ট্রান্সলেশন দেখতে থাকি। মানসিক অবস্থা ছিল গুরুত্বপূর্ণ। সো মানসিক অবস্থা, মেন্টাল, মানসিক অবস্থা। সো বলবো মেন্টাল অবস্থার ইংরেজি হচ্ছে স্টেট, STAT, স্টেট। যে স্টেট মানে হচ্ছে রাষ্ট্র, রাজ্য, সেটাই হচ্ছে আবার অবস্থা। হ্যাঁ, এটা বুঝতে হয় যে কোনো পরিস্থিতি, কোন পরিস্থিতিতে বসছে সেটা। সো মেন্টাল স্টেট, এইটা ছিল গুরুত্বপূর্ণ। ওয়াজ কেমন ছিল বলতো? ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো তো, যে বিভার বসালাম না মাঝখানে? হ্যাঁ, এবং তারপরে কি বসিয়েছি? কমপ্লিমেন্ট। সো এখানে একটা জিনিস জেনে রাখো, কমপ্লিমেন্ট হতে গেলে সে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, সে নাউন হয়, সে অ্যাডভার্ব হয়। এনিওয়ে, মেন্টাল স্টেট ওয়াজ ইম্পর্ট্যান্ট, ভালো কথা। পরের বাক্যটা একটু আসি আমরা। পরের বাক্যটায় একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা ছিল গুরুত্বপূর্ণ। তাহলে মেন্টাল স্টেটটা কার ছিল? এইবার হচ্ছে একজন শিক্ষার্থীর। এই যে পেয়েছো বাবা, এইবার তুমি পেয়েছো কিসের ব্যবহার বলো তো? হ্যাঁ, এর ব্যবহার। ইয়েস, এখানেই কিন্তু অফ অথবা অ্যাপোস্ট্রফি এস এর খেলা হবে। ধারণা করো কি নেবে তুমি। ইয়েস, যেহেতু শিক্ষার্থী, এর জীবন আছে, জীবন্ত পার্সন, অতএব এখানে আমি অ্যাপোস্ট্রফি এস নিব। সো এখানে যেটা হবে, স্টুডেন্টস একটা অ্যাপোস্ট্রফি এস। স্টুডেন্টস কি বলতো? মেন্টাল স্টেট, STATE, মেন্টাল স্টেট ওয়াজ, বাকি যা আছে তাই, ওয়াজ ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? পরে বাক্যটা আসো, আমরা আরেকটু বর্ধিত করি। আচ্ছা, এইখানে একটু আমরা জায়গা করে নিই, পরে দেখছি আমরা। পরীক্ষার সময় শুধু এই কথাটা যুক্ত হবে। তো প্রথম অংশ যা আছে আমরা হুবহু তাই বসিয়ে দেব, তাই তো? একই জিনিস তো, আমরা তো আর এখানে চেঞ্জ করছি না। এখন কথা হলো পরীক্ষার সময়টা আমরা কোথায় বসাবো? এটা আমরা বলতে পারি ডিউরিং, আমরা বলতে পারি পরীক্ষার সময়। সো বলতে পারি ডিউরিং দ্য এক্সাম, পরীক্ষার সময়। এগুলো জানবে তোমরা, টেনশনের কোনো কারণ নেই। যদি ডিউরিং দ্য এক্সাম দিই, পরীক্ষার সময় শুরুতে,
তাহলে এটার একটি কমা দেওয়াটা বাধ্যতামূলক, তখন ছোট হাতের এ হয়ে যাবে। আর যদি তুমি মনে করো যে না, এ ডিউরিং দ্য এক্সাম এটা আমি বাক্যের শেষে দেব, তাহলে তোমার কোনো কমা লাগবে না, তখন এটা প্রেপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। তাহলে পরীক্ষার সময় এটা তুমি শুরুতেও দিতে পারছো, শেষেও দিতে পারছো, এই তো জেনে গেলে। ঠিক আছে, আচ্ছা সবই বোল্ড দেখতে একটু বেমানান লাগছে, আমরা একটু আনবোল্ড করে দিই, কেমন? আচ্ছা, আর একটু সামনে এগোই, আমরা পরের বাক্যটা আসি। তাহলে পরীক্ষার সময় একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা ছিল গুরুত্বপূর্ণ, এটার কোনো পরিবর্তন হবে না, হুবহু যা আছে আমি তাই নেব। এখন প্রশ্ন হলো তার প্রস্তুতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, এইটা আমি কোথায় নিব? অবশ্যই সম্পূর্ণ বাক্য যখন শেষ হয়ে যায় শেষেই তো আমরা বসিয়ে দিই, তাই না? আচ্ছা, তাহলে তার প্রস্তুতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সো যখন চেয়ে বা তুলনা হয় তখন সেখানে একটা দেন ইউজ করতে হয়। দেন মানে হচ্ছে চেয়ে, কোনো কিছুর চেয়ে, তাই না? দেন হিজ প্রেপারেশন, তার প্রস্তুতির চেয়েও মানে প্রস্তুতির থেকেও। এখন এই ডিউরিং দ্য এক্সাম দেন হিজ প্রিপারেশন, এটা খুবই বেমানান লাগবে, কারণ আমি তো বলেছি কি, দেখো এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কার চেয়ে? প্রিপারেশনের চেয়ে। তাহলে ইম্পর্টেন্টের সাথেই কিন্তু প্রিপারেশনটাকে যুক্ত করতে হবে। আবার বুঝো, এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ কিসের চেয়ে বলো তো? তার প্রস্তুতির চেয়ে। অতএব এই ডিউরিং দ্য এক্সাম এটাকে আবার শেষে দিতে হবে, আর তুমি এটা দিতেই পারবে, কারণ এটা তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, বাক্যের শেষে বসানো যায়, যেটা আমি তোমাদের শিখালাম। ওকে, সো যার সাথে যে অর্থটা সামঞ্জস্য থাকবে তাকে তার কাছাকাছি বসাতে হবে। একটু ফিল করো, এটা হয়তোবা বুঝতে পারোনি বা আগে জানতে না, বাট এইটা বোঝো, এই পজিশনগুলো বেসিক্যালি অর্থের উপরে ডিপেন্ড করে হয়। ঠিক আছে, তার প্রস্তুতির চেয়েও গুরুত্বপূর্ণ, তাহলে প্রস্তুতির চেয়ে এটা কি গুরুত্বপূর্ণ শব্দটার সাথে রাখতে হবে কি না তুমি আমাকে বলো। অবশ্যই একে অপরের পরিপূরক, না হলে অর্থহীন হয়ে যাবে বাক্যটা। আচ্ছা, একটু সামনে এগোই আমরা, আর একটা বাক্য আছে, আমি একটা স্লাইডে রাখছি, গুরুত্বপূর্ণ, এখানে সমস্যা হয়েছে। তাহলে আগের সেম বাক্যটাই থাকবে, স্টুডেন্টস মেন্টাল স্টেট ওয়াজ ইম্পর্টেন্ট দেন হিজ প্রিপারেশন ডিউরিং দ্য এক্সাম, আমি হুবহু এটা নেব, কিন্তু স্থির, আত্মবিশ্বাসী ও লক্ষ্য ভিত্তিক। বলো তো কে বা এগুলো কি? এগুলো হচ্ছে গুণ। এগুলো হচ্ছে কি বলো তো? এগুলো গুণ। হ্যাঁ, এটা হলো এই যে মানসিক অবস্থা আছে একজন শিক্ষার্থীর, তারই মাঝখানে বসবে। সুতরাং স্টুডেন্টস মেন্টাল স্টেট, এই জায়গাটায় তোমাকে বসাতে হবে, এই জায়গাটায় একজন শিক্ষার্থীর গুণাবলী তোগুলোই, একজন শিক্ষার্থীর স্থির, আত্মবিশ্বাসী ও লক্ষ্যভিত্তিক। আচ্ছা, মনে মনে তুমি এই জায়গাটায় বাংলায় বসাও, দেখো সুন্দর অর্থ হবে, যে একজন শিক্ষার্থীর স্থির, আত্মবিশ্বাসী ও লক্ষ্যভিত্তিক মানসিক অবস্থা ছিল গুরুত্বপূর্ণ। মানিয়ে যাচ্ছে না? চমৎকার। তার মানে এই জায়গাটায় জাস্ট এটা ট্রান্সলেশন বা এটার ইংরেজি দিতে পারলেই কমপ্লিট হয়ে যাবে। সো আমি বলবো স্থির, স্থির ইংরেজি কি দেবে বলো? CALM, কাম মানে একবার শান্ত, স্থির। তারপরে কি বলো তো? তারপরে দিবে হচ্ছে আত্মবিশ্বাসী। সো আত্মবিশ্বাসীর ইংরেজি কি বলো? ইয়েস, কনফিডেন্স। কনফিডেন্স তো নাউন, কনফিডেন্ট দিতে হবে, অ্যাজ এটি, CONFIDENT, কনফিডেন্ট। এরপরে কি দিতে চাও? এবং বলা হচ্ছে লক্ষ্য ভিত্তিক, একেবারে কোনো একটা লক্ষ্যকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া, এটাকে ইংরেজিতে বলা হয়, কমা দিয়ে আমি বলবো, কমা না, শেষেটার আগে অ্যান্ড দিতে হয়, যেহেতু তিনটা, শেষটার আগে অ্যান্ড দিতে হয়, ও আছে অ্যান্ড। সো গোল, লক্ষ্য, ড্রাইভেন, লক্ষ্য ভিত্তিক। আর এই সব জায়গাগুলোতে একটা হাইফেন দিলে খুব ভালো হয়। সো কি দাঁড়ালো তাহলে? স্টুডেন্টস calm, confident and goal-driven mental state was important than his preparation during the exam. খালি এইটুকু বুঝো, বারে বারে ক্ষণে ক্ষণে বিভিন্ন জায়গাতে কিভাবে সেগুলো এসে যুক্ত হলো। আচ্ছা, আমার এখানে একটা মিস্টেক হয়েছে, মানে এখান থেকে আমি কপি করার পর এটা পুরোটাই চলে এসেছে। সো আমি এটাকে এখানে নিলাম এবং এইটুকু আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, ব্যাস। ওকে, মাশাআল্লাহ। তো 5 নম্বর এটা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে প্রথম যে বাক্যটা ছিল আমাদের, এই বাক্যটা দেখে হয়তো আমরা চমকে যেতাম
আমরা ভাবতাম কোথা থেকে শুরু করব, কিন্তু মূলত এইভাবে শুরু করতে হয়। সো আজকে আমরা মূলত দুইটা স্ট্রাকচার নিয়ে কথা বললাম। আশা করি বুঝে নিয়েছো। একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবং আরেকটি হচ্ছে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট। এরপর যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। আমি তোমাকে যেটা শেখাচ্ছি এখানে তোমার দক্ষতা সূচিত হবে না আমি জানি। আমি তোমাকে প্রচুর প্র্যাকটিস করাবো। লেকচার 1, 2, 3, 4 পর্যন্ত অনেকটা হলো যে আমাদের এই পুরো আয়োজনে তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে তার একটি এটা হচ্ছে ইন্ট্রো ক্লাস। তুমি প্রতিটা ক্লাসে একটু একটু করে ফিল করো, তোমার সমস্যার জায়গাটা তুমি ফিল করো, তুমি এটা বোঝার চেষ্টা করো যে আমি তোমাকে বুঝতে পেরেছি কিনা, তোমার পালস ধরতে পেরেছি কিনা, এটাই হচ্ছে মূল কথা। ওকে, সো এরপরে যেটা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের এই ক্লাসটার বা আজকের এই ক্লাসটার সাপোর্টিং নোট কিন্তু ইংলিশ মজা অ্যাপ এবং ওয়েবসাইটে চমৎকার করে দেওয়া থাকবে। সেখানে প্রচুর প্র্যাকটিস থাকবে, হুবহু এই আলোচনাটার আঙ্গিকেই থাকবে। তুমি যদি ক্লাসটা ভালো করে বোঝো, আমার বিশ্বাস তুমি সেই প্র্যাকটিসটাও ভালো করে করতে পারবে। এবং অবশ্যই আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে ডে 3-তে জিজ্ঞাসা করবো যে তোমরা কারা কারা সাপোর্টিং নোটটা পুরোটা কমপ্লিট করেছো। ঠিক আছে? এছাড়াও আপডেট তো আমি অবশ্যই তোমাদের গ্রুপে জানিয়ে দেব, সেখান থেকেও তোমরা আশা করছি ধারণা পেয়ে যাবে। ওকে, সো সব শেষ স্লাইড, আমাদের শেষ স্লাইড। তোমরা একটু ট্রাই করো, দেখা যাক আলোচনা শেষে তোমরা এটা পারছো কি না। আর এটার মধ্যে দিয়ে আমরা আজকে ইনশাল্লাহ বিদায় নেব। পরীক্ষার হলে একজন শিক্ষার্থীর সময় ব্যবস্থাপনা ছিল তার পড়াশোনার থেকেও বেশি কার্যকর। প্রায় কিন্তু আগের আলোচনার সঙ্গে অনেকটা মিল আছে। একটু ট্রাই করো। এবার বারে বারে আমি ভেঙে ভেঙে দেখাবো না, আমি নিজে আগে ট্রাই করব। তাহলে মূল বাক্যটা হলো আমার কি? মূল বাক্যটা হচ্ছে সময় ব্যবস্থাপনা ছিল কার্যকর। এটা হচ্ছে আমার মূল অংশ। আমি একটু হাইলাইট করি। সো আমি লিখব, ফার্স্টেই এভাবে করতে হয়, শিখে নাও কিভাবে। টাইম ম্যানেজমেন্ট, MENAGEMENT, ম্যানেজমেন্ট। সো টাইম ম্যানেজমেন্ট, এরপরে ছিল কার্যকর। আমরা যেহেতু বলেছি ছিল কার্যকর, তাহলে আমরা বলবো ওয়াজ মানে তো ছিল। সো ওয়াজ ইফেক্টিভ, ছিল কার্যকর, রাইট? এটা যেহেতু পাস্ট টেন্স, এটা আমার মৌলিক কথা। এর আগে পরে আমরা একটু যোজন বিয়োজন করব। টাইম ম্যানেজমেন্ট ওয়াজ ইফেক্টিভ, একজন ছাত্রের, তাই না? তাহলে আমরা কি বলবো বলো তো? আমরা এর শুরুতে বলবো স্টুডেন্টস টাইম ম্যানেজমেন্ট। কি হয়ে গেল? একজন শিক্ষার্থীর বা একজন ছাত্রর টাইম ম্যানেজমেন্ট। ওকে, এরপরে কি বলেছি আমরা? পরীক্ষার হলে যুক্ত করব, পরীক্ষার হলে। সো এবার বলবো স্টুডেন্টস টাইম ম্যানেজমেন্ট ওয়াজ ইফেক্টিভ। কোথায় বলতো ছিল? স্থানটা দিয়ে দিই আমরা একটু। সো ইন দ্য এক্সাম হলে, তাই না? আর এর সঙ্গে কি বলতে পারি আমরা? যে একজন শিক্ষার্থীর টাইম ম্যানেজমেন্ট ছিল ইফেক্টিভ, কোথায় ছিল? এক্সাম হলে। তার সঙ্গে আর কি তথ্য বাকি রইল? আচ্ছা, পরীক্ষার হলে তার পড়াশোনার থেকেও এটা ছিল বেশি কার্যকর। হ্যাঁ, তার মানে ইফেক্টিভ ছিল কিন্তু পড়াশোনার থেকেও। সো এই জায়গাটায় আমরা যেটা করব, এর আগেও দেখলাম ইম্পর্টেন্ট দেন। সো ইফেক্টিভের সাথে আমরা একটা দেন লাগাবো। সো ইফেক্টিভ দেন, তারপরে কি বলো? হ্যাঁ, তার পড়াশোনার থেকেও, তার মানে হিজ স্টাডি, STUDY, স্টাডি, রাইট? এই অংশটুকু এখানে যুক্ত করলাম। আর স্থান যেগুলো, প্রেপোজিশনাল ফ্রেজ যেগুলো, সেইগুলোকে বাক্যের শুরু বা শেষেও দেওয়া যায়। শেষে দিলেই সেন্টেন্সটা বেশি সুন্দর এবং স্ট্যান্ডার্ড দেখায়। ওয়েল, তাহলে এই হচ্ছে আমাদের ট্রান্সলেশন সব শেষ। যারা আমার সাথে পেরেছ এবং রাইট আনসার করতে পেরেছ, তোমাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। স্টুডেন্টস টাইম ম্যানেজমেন্ট ওয়াজ ইফেক্টিভ দেন হিজ স্টাডি ইন দ্য এক্সাম হল। আমি একবার রিচেক দিয়ে নিই সব ঠিক আছে কিনা। ম্যানেজমেন্ট ওয়াজ, আচ্ছা এখানে ছিল কি যে বেশি কার্যকর। আচ্ছা, এখানে একটা বিষয় বলি তোমাদের, যেহেতু আমি দেন ইউজ করেছি, সো দেনের জন্য আমার একটা মোর দেওয়া খুব জরুরি। ওয়াজ মোর ইফেক্টিভ। স্টুডেন্টস টাইম ম্যানেজমেন্ট ওয়াজ মোর ইফেক্টিভ। দেন থাকলে আমাকে মোর দিতে হবে। আচ্ছা,
এটা একটা বিষয়। আর আগের বাক্যটা একটু রিচেক দিয়ে নিও, তোমাদের আগের বাক্যটা ইম্পর্টেন্ট ছিল, সেখানে হবে মোর ইম্পর্টেন্ট। এই কারেকশনটা একটু করে নিও, আমি এটা খেয়াল করিনি। মানে হয় যে একসাথে অনেক দিকে নজর দিতে চেয়ে কোনো একটা জিনিস মিস্টেক হয়ে যায়। দেন হিজ স্টাডি ইন দ্য এক্সাম হল। ব্যাস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তোমরা পেরেছ। তোমাদের প্রত্যেককে অভিনন্দন যারা শুরু থেকে শেষ পর্যন্ত লেগেছিলে। এখন কাজ হচ্ছে ক্লাসটা শেষ করে ফ্রেশ হয়ে ইংলিশ মজা অ্যাপ বা ওয়েবসাইটে সাপোর্টিং যে নোটটা আছে সেটা নিয়ে বসে পড়া, এবং এরপরে ডিরেকশান অনুযায়ী পরবর্তী ক্লাসে যা বলা হচ্ছে সেগুলো। একজন আমাকে একটি কথা বলেছ যে স্যার, প্রতিটা ক্লাসে যদি বিশেষ করে মুখস্থ পড়া অর্থাৎ ভোকাবুলারি দেওয়া হয় তাহলে ভালো হয়। আরে বাবা, আমি তো সেটা বলেছি, প্রতিটা ক্লাসে আমরা ভোকাবুলারি দেব, এবং সেটা হচ্ছে 4র্থ ক্লাস থেকে শুরু হবে। কারণ অনেকের হাতে বই নেই, বইটা নিয়ে ফেলো। প্রচুর প্র্যাকটিস, প্রচুর টুইস্ট, প্রচুর মজার মজার ইনফরমেশন থাকবে প্রতিটা ক্লাসেই। সো তোমাকে থাকতে হবে এখানে। আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি, এবং নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রতিটা ক্লাস শেষে আমরা একটা কমন কথা লিখব। কি বলো তো? হ্যাঁ, দেখি কাদের মনে আছে তোমাদের। আমরা প্রত্যেকে লিখব যে 02 মানে কি, জার্নি 02 ইজ ইকুয়াল টু হচ্ছে ডান। এটা কোথায় লিখব? পার্সোনাল ফেসবুক আমাদের প্রোফাইলে লিখব যে 02 ডান। আলহামদুলিল্লাহ, এটা লিখতে পারার মধ্য দিয়ে অন্য রকমের অনুপ্রেরণা কাজ করবে। মনে মনে হবে প্রতিটা দিন লিখতে চাই, যে 1 থেকে যে 20 পর্যন্ত লিখব। আজকের তুমি আর 20 দিন পর তুমি অনেক পার্থক্য হবে, কেবল তো শুরু। আরেকটি বিষয়, তোমরা কেউ কেউ কমেন্টে হয়তো বলছো যে স্যার এই ওয়ার্ড দিলে হবে কি, এটা হবে না। হবে অবশ্যই। যেমন এখানে ইফেক্টিভ রয়েছে, ইফেক্টিভের পরিবর্তে কেউ কেউ বেনিফিশিয়াল দিয়েছ। হ্যাঁ হবে, এগুলো অবশ্যই হবে। এগুলো নিয়ে আসলে প্রশ্ন করে টাইম নষ্ট করার সময় নেই, এগুলো তোমরা এমনি বুঝতে পারবে। ঠিক আছে? সো আয়োজনটা শেষ করছি। শেষে এটাই বলবো যে ক্লাসটি শেষ করেই আবারও আরেকবার রিভিশন রিচেক দাও। ইনশাল্লাহ তোমাদের অব্যক্ত না বলা কথাগুলো সবগুলোই প্রতিটা ক্লাসে পূর্ণতা পাচ্ছে, একটু একটু করে পাবে। কেবল তো শুরু, দেওয়ার রয়েছে অনেক কিছু। পুরো আয়োজনটি কেমন লেগেছে? একটু একটু করে গভীরে প্রবেশ করছো কিনা, একটা লম্বা বাক্য, বাংলার বাক্য, তার মূল জায়গায় হাত দেওয়া শুরু করেছো কিনা, বা মনে হচ্ছে কিনা ও আচ্ছা এটা, তাহলেই হবে। কারণ শেখা রয়েছে আর অনেক কিছু বাকি। যে 02 ডান। ইনশাআল্লাহ পরবর্তীতে ডে 3 আয়োজনে তোমাদের সঙ্গে কথা হবে। সময় তো জানোই, রবি, মঙ্গল এবং বৃহস্পতি। তোমাদের কমেন্টের দিকে নজর রেখে শেষ করছে আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো। যে ভালো শেষ নেই, সুখে থেকো। যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।